নমস্কার। রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন স্মৃতি থেকে পাঠ পর্ব চলছে। গতকাল পড়েছিলাম কবিতা রচনারম্ভ, মানে প্রথম যে দিন বা যে সময় থেকে শিশু রবীন্দ্রনাথ কবিতা রচনায় ব্রতী হলেন। কবিতা রচনায় শুরু করলেন মানেই যে তিনি একবারে সরাসরি কবি হয়ে গেলেন তেমনটা নয়। সেটা তার সমগ্র জীবনটা জানলে বুঝে যাবে। এখন নানা বিদ্যার আয়োজন। প্রথমে তিনি তার শৈশব জীবনের স্কুলের যে অভিজ্ঞতা, স্কুল জীবনের যে অভিজ্ঞতা সেগুলো বলেছিলেন। তারপর তিনি এক দাদার উৎসাহে কবিতা লেখায়, পয়ার লেখায় ব্রতী হলেন। এখন আবার তিনি শিক্ষার জীবনে ফিরে আসছেন। কিভাবে নানা রকম বিদ্যার আয়োজন, তখনকার দিনে এগুলো ছিল, এখনও আর এক রকমভাবে হয়েছে। মধ্যবর্তী সময়ে আমাদের জীবনে ছিল না, তখনকার দিনে ছিল যে লেখাপড়ার সঙ্গে সঙ্গে পাশাপাশি কুস্তি শেখা, সাঁতার শেখা, অন্যান্য শাস্ত্র সংস্কৃত শেখা, ইংরেজি সাহিত্য আলাদা করে শেখা এবং অন্যান্য নানাবিধ শিক্ষা তখনকার দিনে ছিল। গান শেখা এখনও হয়েছে, তা সেটার ধরন এক রকমের ছিল, আর এখনকার ধরনটা অন্য রকমের হয়েছে। কিন্তু মধ্যবর্তী সময়ে, আমাদের সময়ে বা আমাদের আগের বা পরের সময়ে আমরা এরকমটা প্রত্যক্ষ করিনি। তো যাই হোক, নানা বিদ্যার আয়োজন কি বলছেন রবীন্দ্রনাথ দেখি। শুরু করছি। তখন নর্মাল স্কুলের একটি শিক্ষক শ্রীযুক্ত নীলকমল ঘোষাল মহাশয় বাড়িতে আমাদের পড়াইতেন। তাহার শরীর ক্ষীণ, শুষ্ক ও কণ্ঠস্বর তীক্ষ্ণ ছিল। তাহাকে মানুষ জন্মধারী একটি ছিপছিপে বেতের মতো বোধ হইত। সকাল 6টা হইতে 9:30 পর্যন্ত আমাদের শিক্ষাভার তাহার উপর ছিল। চারুপাঠ, বস্তুবিচার, প্রাণী বৃত্তান্ত হইতে আরম্ভ করিয়া মাইকেলের মেঘনাদবধ কাব্য পর্যন্ত ইহার কাছে পড়া। আমাদিগকে বিচিত্র বিষয়ে শিক্ষা দেবার জন্য সেজদার বিশেষ উৎসাহ ছিল। স্কুলে আমাদের যাহা পাঠ্য ছিল, বাড়িতে তাহার চেয়ে অনেক বেশি পড়িতে হইত। ভোরে অন্ধকার থাকিতে উঠিয়া লংটি পরিয়া প্রথমেই এক কানা পালোয়ানের সঙ্গে কুস্তি করিতে হইত। তাহার পরে সেই মাটি মাখা শরীরের উপরে জামা পরিয়া পদার্থবিদ্যা, মেঘনাদবধ কাব্য, জ্যামিতি, গণিত, ইতিহাস, ভূগোল শিখিতে হইত। স্কুল হইতে ফিরিয়া আসিলেই ড্রয়িং এবং জিমনাস্টিকের মাস্টার আমাদিগকে লইয়া পড়িতেন। সন্ধ্যার সময় ইংরেজি পড়াইবার জন্য অঘোরবাবু আসিতেন। এইরূপে রাত্রি 9টার পর ছুটি পাইতাম। রবিবার সকালে বিষ্ণুর কাছে গান শিখিতে হইত। তাছাড়া প্রায় মাঝে মাঝে সীতানাথ দত্ত মহাশয় আসিয়া যন্ত্রতন্ত্র যোগে প্রাকৃত বিজ্ঞান শিক্ষা দিতেন। এই শিক্ষাটি আমার কাছে বিশেষ উৎসাহজনক ছিল। জাল দিবার সময় তাপ সংযোগে পাত্রের নিচের জল পাতলা হইয়া উপরে উঠে, উপরের ভারী জল নিচে নামিতে থাকে এবং এই জন্যেই জল টগবগ করে। ইহাই যেদিন তিনি কাঁচপাত্রে জলে কাঠের গুঁড়া দিয়া আগুনে চড়াইয়া প্রত্যক্ষ দেখাইয়া দিলেন, সেদিন মনের মধ্যে যে কিরূপ বিস্ময় অনুভব করিয়াছিলাম তাহা আজও স্পষ্ট মনে আছে। দুধের মধ্যে জল জিনিসটা যে
একটা স্বতন্ত্র বস্তু জাল দিলে সেটা বাষ্প আকারে মুক্তি লাভ করে বলিয়াই দুধ গাঢ় হয়, এ কথাটাও যেদিন স্পষ্ট বুঝিলাম সেদিন ভারী আনন্দ হইয়াছিল। যে রবিবারে সকালে তিনি না আসিতেন সে রবিবার আমার কাছে রবিবার বলিয়াই মনে হইত না। ইহা ছাড়া ক্যাম্পবেল মেডিকেল স্কুলের একটি ছাত্রের কাছে কোনো এক সময়ে অস্থিবিদ্যা শিখিতে আরম্ভ করিলাম। অস্থি, হাড়, তাহা দিয়া জোড়া একটি নরকঙ্কাল কিনিয়া আনিয়া আমাদের স্কুলে লটকাইয়া দেওয়া হইল। ইহারই মাঝে এক সময়ে হেরম্ব তত্ত্বরত্ন মহাশয় আমাদিগকে একেবারে মুকুন্দং সচ্চিদানন্দং হইতে আরম্ভ করিয়া মুক্তবোধের সূত্র মুখস্থ করাইতে শুরু করিয়া দিলেন। অস্থিবিদ্যার হাড়ের নামগুলো এবং বোকদেবের সূত্র দুয়ের মধ্যে জিত কাহার ছিল তাহা ঠিক করিয়া বলিতে পারি না। আমার বোধ হয় হাড়গুলোই কিছু নরম ছিল। বাংলা শিক্ষা যখন বহুদূর অগ্রসর হইয়াছে তখন আমরা ইংরেজি শিখিতে আরম্ভ করিয়াছি। আমাদের মাস্টার অঘোরবাবু মেডিকেল কলেজে পড়িতেন। সন্ধ্যার সময় তিনি আমাদিগকে পড়াইতে আসিতেন। কাঠ হইতে তিনি উদ্ভাবনটাই মানুষের পক্ষে সকলের চেয়ে বড় উদ্ভাবন, এই কথাটা শাস্ত্রে পড়িতে পাই। কাঠ হইতে অগ্নি উদ্ভাবনটাই মানুষের পক্ষে সবচেয়ে বড় উদ্ভাবন, এই কথাটা শাস্ত্রে পড়িতে পাই। আমি তাহার প্রতিবাদ করিতে চাই না, কিন্তু সন্ধ্যাবেলার পাখিরা আলো জ্বালিতে পারে না, এটা যে পাখির বাচ্চাদের পরম সৌভাগ্য, একথা আমি মনে না করিয়া থাকিতে পারি না। তাহারা যে ভাষা শেখে সেটা প্রাতঃকালেই শেখে এবং মনের আনন্দেই শেখে, সেটা লক্ষ্য করিয়া থাকিবেন। অবশ্য সেটা ইংরেজি ভাষা নয়, একথাও স্মরণ করা উচিত। এই মেডিকেল কলেজের ছাত্র মহাশয়ের স্বাস্থ্য এমন অত্যন্ত অন্যায়রূপে ভালো ছিল যে তাহার 3 ছাত্রের একান্ত মনের কামনা সত্ত্বেও একদিনও তাহাকে কামাই করিতে হয় নাই। কেবল একবার যখন মেডিকেল কলেজের ফিরিঙ্গি ছাত্রদের সঙ্গে বাঙালি ছাত্রদের লড়াই হইয়াছিল, সেই সময় শত্রুদল চৌকি ছুঁইয়া তাহার মাথা ভাঙিয়াছিল। ঘটনাটি শোচনীয়, কিন্তু সে সময়টাতে মাস্টার মহাশয়ের ভাঙা কপালকে আমাদেরই কপালের দোষ বলিয়া গণ্য করিতে পারি নাই এবং তাহার আরোগ্য লাভকে অনাবশ্যক দ্রুত বলিয়া বোধ হইয়াছিল। সন্ধ্যা হইয়াছে, মুষলধারে বৃষ্টি পড়িতেছে, রাস্তায় 1 হাঁটু জল দাঁড়াইয়াছে। আমাদের পুকুর ভর্তি হইয়া গিয়াছে। বাগানের বেলগাছের ঝাঁকড়া মাথাগুলো জলের উপরে জাগিয়া আছে। বর্ষা সন্ধ্যার পুলকে মনের ভিতরটা কদম্ব ফুলের মতো রোমাঞ্চিত হইয়া উঠিয়াছে। মাস্টার মহাশয়ের আসিবার সময় 2-4 মিনিট অতিক্রম করিয়াছে, তবু এখনো বলা যায় না। রাস্তার সম্মুখের বারান্দাটাতে চৌকি লইয়া গলির মোড়ের দিকে করুণ দৃষ্টিতে তাকাইয়া আছি। পততি পত্রতে বিচলিত পত্রে শঙ্কিত ভবদুযাপনং, যাকে বলে। এমন সময় বুকের মধ্যে হৃৎপিণ্ডটা যেন আছাড় খাইয়া হা হতস্মি করিয়া পড়িয়া গেল। দৈব দুর্যোগে অপরাহত সেই কালো ছাতাটি দেখা দিয়াছে। হইতে পারে আর কেহ? না, হইতেই পারে না। ভবভূতির সমান ধর্মা বিপুল পৃথিবীতে মিলিতেও পারে, কিন্তু সেদিন সন্ধেবেলায় আমাদেরই গলিতে মাস্টার মশায়ের সমান ধর্মা দ্বিতীয়
আর কাহারও অভ্যুদয় একেবারেই অসম্ভব। যখন সকল কথা স্মরণ করি তখন দেখিতে পাই অগরবাবু নিতান্তই যে কঠোর মাস্টারমশাই জাতের মানুষ ছিলেন তাহা নহে। তিনি ভুজ বলে আমাদের শাসন করিতেন না, মুখেও যেটুকু তর্জন করিতেন তাহার মধ্যে গর্জনের ভাগ বিশেষ কিছু ছিল না বলিলেই হয়। কিন্তু তিনি যত ভালো মানুষই হন, তাহার পড়াইবার সময় ছিল সন্ধ্যাবেলা এবং পড়াইবার বিষয় ছিল ইংরাজি। সমস্ত দুঃখ দিনের পর সন্ধেবেলায় টিমটিমে বাতি জ্বালাইয়া বাঙালি ছেলেকে ইংরেজি পড়াইবার ভার যদি স্বয়ং বিষ্ণুদূতের উপরেও দেখা যায়, তবু তাহাকে যমদূত বলিয়া মনে হইবেই, তাহাতে সন্দেহ নেই। বেশ মনে আছে, ইংরেজি ভাষাটা যে নিরস নহে আমাদের কাছে তাহাই প্রমাণ করিতে অগরবাবু একদিন চেষ্টা করিয়াছিলেন। তাহার সরসতার উদাহরণ দিবার জন্য গদ্য কি পদ্য তাহা বলিতে পারি না, খানিকটা ইংরেজি তিনি মুগ্ধভাবে আমাদের কাছে আবৃত্তি করিয়াছিলেন। আমাদের কাছে সে ভারী অদ্ভুত বোধ হইয়াছিল। আমরা এতই হাসিতে লাগিলাম যে সেদিন তাহাকে রণে ভঙ্গ দিতে হইল। বুঝিতে পারিলেন মোকদ্দমাটি নিতান্ত সহজ নহে। ডিক্রি পাইতে হইলে আরও এমন 10-15 বছর রীতিমতো লড়াই করিতে হইবে। মাস্টার মহাশয় মাঝে মাঝে আমাদের পাঠ মরুস্থলীর মধ্যে ছাপানো বহির বাহিরের দক্ষিণ হাওয়া আনিবার চেষ্টা করিতেন। একদিন হঠাৎ পকেট হইতে কাগজে মোড়া একটি রহস্য বাহির করিয়া বলিলেন, আজ আমি তোমাদিগকে বিধাতার একটি আশ্চর্য সৃষ্টি দেখাইব। এই বলিয়া মোড়কটি খুলিয়া মানুষের একটি কণ্ঠনালী বাহির করিয়া তাহার সমস্ত কৌশল ব্যাখ্যা করিতে লাগিলেন। আমার বেশ মনে আছে, ইহাতে আমার মনটাতে কেমন একটা ধাক্কা লাগিল। আমি জানিতাম সমস্ত মানুষটাই কথা কয়। কথা কওয়া ব্যাপারটাকে এমনতর টুকরো করিয়া দেখা যায়, ইহা কখনো মনে হয় নাই। কলা কৌশল কৌশল যত বড় আশ্চর্যই হোক না কেন, তাহা তো মোট মানুষের চেয়ে বড় নহে। তখন অবশ্য এমন করিয়া ভাবি নাই, কিন্তু মনটা কেমন একটু ম্লান হইল। মাস্টারমশাইয়ের উৎসাহের সঙ্গে ভিতর হইতে যোগ দিতে পারিলাম না। কথা কওয়ার আসল রহস্যটুকু যে সেই মানুষটির মধ্যেই আছে, এই কণ্ঠনালীর মধ্যে নাই। দেহ ব্যবচ্ছেদের কালে মাস্টারমশায় বোধহয় তাহা খানিকটা ভুলিয়াছিলেন। এই জন্যই তাহার কণ্ঠনালীর ব্যাখ্যা সেদিন বালকের মনে ঠিকমতো বাজে নাই। তারপরে একদিন তিনি আমাদিগকে মেডিকেল কলেজের সব ব্যবচ্ছেদের ঘরে লইয়া গিয়াছিলেন। টেবিলের উপর একটি বৃদ্ধার মৃতদেহ শয়ান ছিল। সেটা দেখিয়া আমার মন তেমন চঞ্চল হয় নাই, কিন্তু মেঝের উপর একখণ্ড কাটা পা পড়িয়াছিল, সে দৃশ্য আমার সমস্ত মন একেবারে চমকিয়া উঠিয়াছিল। মানুষকে এরূপ টুকরো করিয়া দেখা এমন ভয়ঙ্কর, এমন অসঙ্গত যে সেই মেঝের উপর পড়িয়া থাকা একটা কৃষ্ণবর্ণ অর্থহীন পায়ের কথা আমি অনেক দিন পর্যন্ত ভুলিতে পারি নাই। প্যারিস সরকারের প্রথম দ্বিতীয় ইংরেজি পাঠ কোনো মতে শেষ করিতেই আমাদিগকে মাকলক্স কোর্স অফ রিডিং শ্রেণীর একখানা পুস্তক ধরানো হইল। এতে সন্ধেবেলায় শরীর ক্লান্ত এবং মন অন্তঃপুরের দিকে, তারপরে একে সন্ধেবেলায় শরীর ক্লান্ত এবং মন অন্তঃপুরের দিকে, তারপরে সেই বইখানার মলাট কালো এবং মোটা, তাহার ভাষা শক্ত এবং তাহার বিষয়গুলির মধ্যে নিশ্চয়ই দয়ামায়া কিছুই ছিল না। কেননা শিশুদের প্রতি সেকালে মাতা সরস্বতীর মাতৃভাবের কোনো লক্ষণ দেখি নাই। এখনকার মতো ছেলেদের বইয়ে তখন পাতায় পাতায় ছবির চলন ছিল না। প্রত্যেক পাঠ্য বিষয়ের দেউড়িতেই থাকে থাকে সার বাঁধা সিলেবলস, ফাঁক করা বানানগুলো
অ্যাকসেন্টের চিহ্নের চিহ্ন সঙ্গীন উচাইয়া শিশুপাল বধের জন্য কাওয়াজ করিতে থাকিত। ইংরেজি ভাষার এই পাষাণ দুর্গে মাথা ঠুকিয়া আমরা কিছুতেই কিছু করিয়া উঠিতে পারিতাম না। মাস্টারমশাই তাহার অপর একটি কোন সুবোধ ছাত্রের দৃষ্টান্ত উল্লেখ করিয়া আমাদের প্রত্যহ ধিক্কার দিতেন। এরূপ তুলনামূলক সমালোচনায় সেই ছেলেটির প্রতি আমাদের প্রীতি সঞ্চার হইত না, লজ্জাও পাইতাম, অথচ সেই কালো বইটার অন্ধকার অটল থাকিত। প্রকৃতি দেবী জীবের প্রতি দয়া করিয়া দুর্বোধ পদার্থ মাত্রের মধ্যে নিদ্রাকর্ষণের মোহমন্ত্রটি পড়িয়া রাখিয়াছেন। আমরা যেমনি পড়া শুরু করিতাম অমনি মাথা ঢুলিয়া পড়িত। চোখে জল সেচ করিয়া বারান্দায় দৌড় করাইয়া কোনো স্থায়ী ফল হইত না। এমন সময় বড়দাদা যদি দৈবাত স্কুল ঘরের বারান্দায় দিয়া যাইবার কালে আমাদের নিদ্রাকাতর অবস্থা দেখিতে পাইতেন, তবে তখনই ছুটি দিয়া দিতেন। ইহার পরে ঘুম ভাঙিতে আর মুহূর্তকাল বিলম্ব হইত না। এই ছিল নানা রকমের শিক্ষা। একই ছাত্রকে দিয়ে জ্ঞান, বিজ্ঞান, গণিত, ভাষা, ব্যায়াম, নক্ষত্র মণ্ডল, মানুষের শরীরের অস্থি সজ্জা, এই সমস্ত নানাবিধ বিষয়ে এবং তার সঙ্গে ইংরেজি ভাষা এবং ইংরেজি সাহিত্য, বিশেষত ক্লাসিক্যাল সাহিত্য, এই সমস্ত ছাত্রদের ভেতরে গুঁজে দেবার একটা প্রচলন ছিল তাঁর জীবনে। যদিও এটা রবীন্দ্রনাথ যে সময় ছিলেন সেই সময়ের সাধারণ জনজীবনে মোটেই ছিল না। হয়তো তাঁর পরিবারে ছিল এবং উচ্চ ক্ষমতা সম্পন্ন, উচ্চ বিত্ত সম্পন্ন গুটিকত পরিবারের মধ্যে, কলিকাতাস্থ কয়েকটি পরিবারের মধ্যে হয়তো ছিল। সাধারণভাবে থাকার কথা নয়, কারণ সাধারণভাবে সেই যুগে তখনও আম জনতার মধ্যে লেখাপড়া চালুই হয়নি। তখনও পর্যন্ত লেখাপড়া চালুই হয়নি। তখনও পর্যন্ত মহিলারা লেখাপড়ায় অংশগ্রহণ তেমন শুরু করেনি। ছেলেরা পড়াশোনা করতো, তাও তারা সংখ্যায় খুবই কম। তো ফলে এই রবীন্দ্রনাথ যে শিক্ষা ব্যবস্থা, তার পারিবারিক শিক্ষা ব্যবস্থার যে বিবরণ দিয়েছেন, এই বিবরণ আমাদের সঙ্গে কোনোভাবেই কোথাও মেলে না। তবে একটা জিনিস রবীন্দ্রনাথের ছেলেবেলার শিক্ষা ব্যবস্থা এবং তৎপরবর্তী শিক্ষা ব্যবস্থা থেকে বিবরণ শুনে আমার একটা জিনিস স্পষ্ট অনুভব হলো যে শিক্ষক মশাইদের প্রতি রবীন্দ্রনাথের তেমন শ্রদ্ধাবোধ ছিল না। আমরা কিন্তু বাস্তব ক্ষেত্রে অন্যটা দেখি, যে কোনো ছাত্র স্কুলে বা শিক্ষক মশাইয়ের অধীনে থাকা অবস্থায় সেই ছাত্র বা ছাত্রীটি হয়তো মাস্টারমশাইয়ের প্রতি অতটা শ্রদ্ধাশীল বা অনুগত ছিল না বা থাকে না। কিন্তু আমরা বাস্তবে যেটা দেখি যে স্কুল পরবর্তী জীবনে সেই ছাত্র বা ছাত্রী সেই শিক্ষক মশাইকে, একজন শিক্ষক মশাই বা একাধিক শিক্ষক মশাই বা সব শিক্ষক মশাইকে তারা কিন্তু অতিরিক্ত সম্মান প্রদর্শন করে থাকে। স্কুল জীবনে তাদের সঙ্গে শিক্ষকরা কী অবিচার করেছিলেন সেটা তারা মনে রাখে না। শিক্ষক মশাইকে তারা একটা অন্য দৃষ্টিতেই দেখে থাকে। একমাত্র রবীন্দ্রনাথের ক্ষেত্রে দেখা যায় যে রবীন্দ্রনাথ তার পরিণত বয়সে শিক্ষক মশাইদের সম্পর্কে যখন স্মৃতিচারণ করছেন, সেই স্মৃতিচারণের মধ্যেও স্পষ্ট শ্রদ্ধাবোধের অভাব দেখা যাচ্ছে। এটার কারণ কি আপনারাই বলতে পারবেন, বা আমার এই বোধ, আমার এই ভাবনা, আমার এই অনুভূতি সঠিক কিনা সেটাও আপনারা বলতে পারবেন। নমস্কার।